আমরা ক্লাস 10-এ বেশ কয়েকদিন বাদে আবার একটা ক্লাস করব। আমরা সপ্তম অধ্যায় পড়ছিলাম। সপ্তম অধ্যায়ে আমরা শেষ অংশটা, যেখানে প্রান্তিক জনগোষ্ঠী সম্পর্কে আলোচনা করছিলাম, সেখানে দলিতদের কথা আলোচনা করেছিলাম এর আগের ক্লাস। তো আজকে একটা প্রশ্ন আলোচনা করব। এই প্রশ্নটা আমাদের পরীক্ষায় মাধ্যমিক আসার মতো, এবং বিভিন্ন কোশ্চেন ব্যাংক বা টেস্ট পেপার দেখলেও আমরা এই প্রশ্নটা অনেক জায়গায় দেখতে পাবো। প্রশ্নটা হচ্ছে দলিতদের বিষয়কে কেন্দ্র করে, দলিত বিষয় কেন্দ্রিক, অর্থাৎ গান্ধীজির সঙ্গে ডক্টর আম্বেদকরের বিতর্ক। দলিত বিষয়কে কেন্দ্র করে আম্বেদকরের সঙ্গে মহাত্মা গান্ধীর বিতর্ক। এইটা আমাদের একবার 8 নম্বরের প্রশ্ন এসেছিল মাধ্যমিক, তাছাড়া 4 নম্বরের প্রশ্নও আসে। তো এই প্রশ্নটা আমরা আলোচনা করব। এই প্রশ্নটা কিন্তু একটু ভালো করে শুনতেও হবে, আর পাশাপাশি বইটা পড়তে হবে, এবং টু দি পয়েন্ট এই প্রশ্নের উত্তরটা আমাদের কিন্তু আগে থেকেই তৈরি করে রাখতে হবে। মানে এটা একটু অগোছালো টাইপের, মানে আমরা যখন লিখতে যাব তখন কোনটা লিখব, কোনটা বাদ দেবো, এরকম একটা সমস্যা তৈরি হয়। আমরা অনেকে আবার ভাবি যে না, কোনো সহায়িকা বই প্রশ্ন উত্তর করা আছে, ওইটাই পড়ে যাই, কিন্তু দেখা যাবে সেটা হয়তো পাঠ্য বইয়ের সঙ্গে অতটা সামঞ্জস্যপূর্ণ নয়। যাই হোক, তো আমি ওই সহায়িকা বইটা হুবহু পড়ার কথা আমি বলবো না। পাঠ্য বই 2-3টে পাঠ্য বই পড়া, আর সেই বিষয় কেন্দ্র করে কয়েকটা পয়েন্টে ভাগ ভাগ করে লেখা। এখন বিষয়টাকে বললাম যে দলিতদেরকে কেন্দ্র করে, দলিতকে কেন্দ্র করে মহাত্মা গান্ধী এবং ডক্টর আম্বেদকরের মধ্যে বিতর্ক। দেখো, এটা একটা সামাজিক বিষয়। বর্তমান ভারতবর্ষের যা পরিস্থিতি, পরিবেশ, সেটা আমরা প্রত্যেকে অনুভব করতে পারছি। আজকের এই দিনটার জন্য কিন্তু হাজার হাজার বছর আগে যে আমাদের সামাজিক ভেদাভেদ ছিল, সেটাই কিন্তু এই আজকের দিনের জন্য মূল কারণ। সেটা স্বামী বিবেকানন্দও কিন্তু বারবার বলে গেছে। হাজার হাজার বছর আগে আমাদের সমাজে এই বর্ণ প্রথা, জাতিভেদ প্রথা, এটা তৈরি করা হয়েছিল, এবং সেখান থেকে এই স্বাধীনতা লাভের আগে পর্যন্ত এবং বর্তমানেও কিন্তু এই সমস্যাটা রয়েই গেছে। এটা সম্পূর্ণভাবে কিন্তু সমাধান হয়তো হয়নি, কিন্তু সেসব বিস্তারিত আমরা আলোচনা করবো না। আমরা আগে আলোচনা করেছিলাম। আমরা মূল প্রশ্নে আসি যে মহাত্মা গান্ধী আর ডক্টর আম্বেদকর, এই দুজনের মধ্যে বিতর্ক। আর দুজন দুদিকের একজন মহাপুরুষ, দুজন দুদিক থেকে মহাপুরুষ। মহাত্মা গান্ধী তিনি জাতীয়তাবাদী আন্দোলনের জনক বলতে পারেন, বা প্রাণপুরুষ স্বাধীনতা সংগ্রামের বা জাতীয়তাবাদী আন্দোলনের। আর একজন হচ্ছেন ডক্টর বি.আর. আম্বেদকর, যিনি এই দলিত শ্রেণীর মানুষের মর্যাদা অধিকার অর্জনের লক্ষ্যে তিনি সংগ্রাম করে চলেছেন। অর্থাৎ গোটা ভারতবর্ষের দলিত শ্রেণীর মানুষের নেতা হলেন ডক্টর বি.আর. আম্বেদকর, আর গোটা ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের বা জাতীয় কংগ্রেসের প্রাণ পুরুষ হলেন মহাত্মা গান্ধী। অর্থাৎ দুজনই কিন্তু ভারতবর্ষের নাম্বার 1। তাদের মধ্যে এই দলিতদের বিষয় নিয়ে একটা মত পার্থক্য শুরু।
আগে থেকেই রয়েছে, আগে থেকেই কিন্তু আছে, হঠাৎ করে হয়েছে তা নয়, কিন্তু আগে থেকেই কিন্তু মত পার্থক্য রয়েছে। ইতিপূর্বে আমরা লন্ডনে যে পরপর 3টি গোল টেবিল বৈঠক হয়েছিল, সে পরপর 3টি গোল টেবিল বৈঠকে কিন্তু এই সমস্যাকে কেন্দ্র করেই কোনো সিদ্ধান্তে উপনীত হওয়া যায়নি। অর্থাৎ ভারতবাসীদের মধ্যে ধর্ম জাতপাত নিয়ে একটা হানাহানি হিংসা কিন্তু আমাদের হয়েছে। আবার একইভাবে ভারতবর্ষে ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনও কিন্তু চলছে এবং সেই আন্দোলনের শক্তি অনেকটাই বৃদ্ধি পেয়েছে। ইংরেজরা তার ফলে ভীত, আতঙ্কিত। সুতরাং তারা এই ভারতবর্ষের যে জাতপাত ধর্ম নিয়ে যে হানাহানি, এইটাকে একটা প্রধান ষড়যন্ত্রের বিষয় হিসাবে ওরা নির্বাচন করে এবং তারা ঠিক করে যে যদি আমরা এই ভারতবাসীদের ইউনিটিটা, সংঘবদ্ধ, এই সংঘবদ্ধতা যদি আমরা ভাঙতে পারি, টুকরো টুকরো ভেঙে দিতে পারি, তাহলে ভারতবর্ষে ইংরেজ বিরোধী স্বাধীনতা সংগ্রাম দুর্বল হয়ে যায়। তাহলে ভারতবর্ষে তারা আরও বেশ কিছু বছর আরামে থাকতে পারবে। ফলে ইংরেজরা তাদের পরিকল্পনা করবে যে এই ভারতবর্ষে কী করে থাকা যায়, ভারতবাসীদের কী করে ছিন্ন ভিন্ন করা যায়, তারা তাদের পরিকল্পনা করবে। কিন্তু আমরা ভারতবাসী, আমরা কি পরিকল্পনা করি? কারণ আমাদের জাতপাতের তো সমস্যা তো আমাদের অনেক দিন থেকেই চলে আসছে এবং শূদ্র জাগরণ শুরু হয়ে গেছে। 19বিংশ শতক থেকেই এই দলিত শ্রেণীর মানুষ বা স্বামীজির ভাষায় শূদ্র শ্রেণীর মানুষ, এদের তো জাগরণ শুরু হয়ে গেছে এবং সেই তর্ক বিতর্ক হতে হতে যখন ইংরেজরা এই যে আমাদের ভারতবর্ষের মধ্যে যে একটা মনোদ্বন্দ্ব, এইটাকে যখন কাজে লাগিয়ে যখন এই ভারতবর্ষকে আরও কিছু বছর শাসন করার পরিকল্পনা গ্রহণ করছে, তখনই আমাদের কিন্তু এই মত পার্থক্য একটা তীব্র আকার ধারণ। এর পিছনে অনেক কারণ আছে, সূক্ষ্ম সূক্ষ্ম অনেকগুলি কারণ আছে। তো যাই হোক, আমাদের এই যে গান্ধীজি এবং আম্বেদকরের মধ্যে যে দলিত বিষয়কে কেন্দ্র করে যে বিতর্ক, সেটা কিন্তু আমরা অতীতের অনেক ঘটনা আলোচনা করব না, আমরা ঠিক 1932 সালের এই জায়গাটাই আলোচনা করব। শুধু সেইটা বলার জন্য আমি একটুখানি বললাম। মহাত্মা গান্ধীর যে কংগ্রেসে যোগদান করা এবং জাতীয় কংগ্রেসের সর্বভারতীয় একটা রূপ দেওয়া, জাতপাত নির্বিশেষে যাতে সকল শ্রেণীর মানুষ যোগদান করে, তার জন্য ওনার একটা পরিকল্পনা। অন্যদিকে ভারতবর্ষের প্রকৃতপক্ষে যারা দলিত শ্রেণীর মানুষ, অস্পৃশ্য শ্রেণীর মানুষ, তাদেরকে কি নজরে দেখা হতো, তাদেরকে সমাজে কি জায়গায় রাখা হতো। ডক্টর আম্বেদকর নিজে একজন ওই শ্রেণীর মানুষ, ফলে ওনার থেকে ভালো অভিজ্ঞতা অন্য কারো কিন্তু থাকার কথা নয়। তো উনি এই দলিত শ্রেণীর মানুষদেরকে সংঘবদ্ধ করা এবং আমাদের মানুষ হিসাবে যে মর্যাদা, যে অধিকার পাওয়ার কথা, সেইটা আদায় করার জন্য তিনি কিন্তু ওনার যে কর্ম পরিকল্পনা, সেটা কিন্তু সেইভাবে তিনি এগোচ্ছেন। তাহলে মহাত্মা গান্ধী এক দিক থেকে এগোচ্ছেন, আম্বেদকর কিন্তু আর এক দিক থেকে এগোচ্ছেন। পাশাপাশি মুসলিম সম্প্রদায়ের মানুষ আছে, শিখ সম্প্রদায়ের মানুষ আছে, তারা প্রত্যেকেই কিন্তু নিজের নিজের স্বার্থটা দেখছে। এর মধ্যে মুসলিম ধর্মাবলম্বী মানুষ তো তারা আলাদা ধর্মেরই মানুষ, বা শিখ ধর্মের মানুষ তারা আলাদা ধর্মের মানুষ, কিন্তু হিন্দু শব্দটার মধ্যেই আবার দুটো ভাগ হয়ে যাচ্ছে, একটা দলিত সম্প্রদায়ের মানুষ আর একটা উচ্চ বর্ণের মানুষ। তো এই হিন্দুদের মধ্য থেকে যদি আবার ভাগ হয়ে দুটো আলাদা হয়ে যায়, তাহলে তো ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রাম দুর্বল হয়ে যাবে, এটা একদম পরিষ্কার। কারণ আম্বেদকর বলছেন যে আমাদের কাছে স্বাধীনতা পেলেই বা কি আর না পেলেই বা কি। আমরা যখন 2-3 হাজার 5,000 বছর আগে বা 1,000 বছর আগে আমাদের ভারতবর্ষে ইংরেজরা আসেনি, তখন আমাদের দলিতদের যা অবস্থা,
এখন ইংরেজরা ভারতবর্ষে রয়েছে, শাসন করছে, এখনও সেই একই অবস্থা। তাহলে স্বাধীনতা পেয়েই বা আমাদের কী লাভ হবে? আমরা তো সেই অবস্থাতেই থাকবো। আমরা তো হিন্দু সমাজে তো কোনো মর্যাদা, কোনো অধিকার পাবো না। তার স্বাধীনতা সংগ্রাম করে কি লাভ আমার? সুতরাং দলিত শ্রেণী মানুষের কাছে মনে হয় স্বাধীনতা পাওয়ার থেকেও সমাজে তাদের মানুষ হিসাবে মর্যাদা পাওয়া, সম্মান পাওয়া, অধিকার পাওয়া, সেটা বোধ হয় সব থেকে বড় হয়ে উঠেছে আমার মনে হয়। এটা একটা বিষয় গেল। তো সেই কারণে ভাবনা চিন্তাটা কিন্তু একটু আলাদা আলাদা। তো যাই হোক, আমি আবার বলছি, মূল প্রশ্নে আসি যে আমরা কি আলোচনা করব, কি বিষয়ে আমরা লিখব। আমার যেটা মনে হয় দুটো পয়েন্ট মানে প্রধান বিষয়, একটা হচ্ছে রাজনৈতিক কারণবশত, আর একটা হচ্ছে সামাজিক দিক একটা, আর রাজনৈতিক দিক একটা। এই দুটো দিকের মধ্যেই এরা বিরাট পরস্পরের মধ্যে একটা মত পার্থক্য দেখা দিচ্ছে। প্রথমেই আমরা যদি এটা আলোচনা করি যে গান্ধীজির সঙ্গে আম্বেদকরের বিতর্ক একটা শব্দ, সে শব্দটা হচ্ছে কি? বর্ণাশ্রম। বর্ণাশ্রম শব্দটা, এটা কিন্তু আমাদের প্রাচীনকালে ভারতবর্ষ কিন্তু এই শব্দটা ছিল, অর্থাৎ যুগ যুগ ধরে কিন্তু এই শব্দটা আমরা বহন করে আসছি। এবং ওই সময় দাঁড়িয়ে, মানে 1930-এর দশকে দাঁড়িয়ে মহাত্মা গান্ধী তিনি নিজেও কিন্তু এই বর্ণাশ্রম যাতে অক্ষুণ্ণ থাকে তার পক্ষে তিনি সওয়াল করছেন। অর্থাৎ মহাত্মা গান্ধী তিনি বলছেন যে অস্পৃশ্যতা উঠে যাক, দলিতদের উন্নতি হোক, তাদের তিনি কল্যাণ চান, কিন্তু তিনি বলছেন যে বর্ণাশ্রম রাখতে হবে। বর্ণাশ্রম যেটা আমার প্রাচীনকাল থেকে আছে সেটা এখনো থাকবে। প্রথম পরস্পরের মধ্যে দ্বন্দ্ব, সেটা কি নিয়ে? বর্ণাশ্রমকে কেন্দ্র। তাহলে তিনি বললেন যে আমি সব কিছু মানতে রাজি আছি দলিতদের জন্য, এবং তিনি বিভিন্ন জাতীয় আন্দোলনে তিনি তো অস্পৃশ্যতা দূর হোক, ধ্বংস হোক, সেটা তিনি বারবার তিনি কথাটা বলেছেন, জাতীয় কংগ্রেসের অধিবেশনে বলেছেন, এবং দলিতদের সামগ্রিক কল্যাণ যাতে কীভাবে করা যায় সে কথাও তিনি মুখে বলছেন। কিন্তু তিনি বলছেন যে বর্ণাশ্রমটা অপূর্ণ থাক। এই জায়গায় ডক্টর আম্বেদকরের বিতর্ক বা সমালোচনা। তারপরে মহাত্মা গান্ধীর সম্পর্কে 2 লাইন লিখতে হবে, তারপরে প্যারা চেঞ্জ করে দিয়ে আম্বেদকর সম্পর্কে লিখতে হবে। আম্বেদকর যে কী বলছেন? তিনি বলছেন যে বর্ণাশ্রম থাকা এটা তো অস্পৃশ্যতারই নামান্তর। বর্ণাশ্রম থেকেই তো অস্পৃশ্যতাটা এসছে। বর্ণাশ্রম ছিল বলেই তো আজকে দলিতরা এরকম বঞ্চিত এবং বিভিন্ন অনাচারের শিকার। সুতরাং তিনি মহাত্মা গান্ধী অস্পৃশ্যতা চান না, কিন্তু বর্ণাশ্রম চান। বলছে এটা কখনো হতে পারে না, বলছে এর কোনো বাস্তবতা নেই, এটা কখনোই এটা বাস্তবে হতে পারে না যে আমি বর্ণাশ্রম চাই না, অস্পৃশ্যতা চাই না, কিন্তু বর্ণাশ্রম চাই। এইভাবে দলিত সমাজের মূল স্রোতে ফিরে আসা বা উন্নতি করা এটা কোনো মতেই সম্ভব না। এই হচ্ছে দুজনের মধ্যে প্রথম বিতর্ক। দ্বিতীয়ত আমরা কি বলতে পারি? এবার আমরা একটা রাজনৈতিক দিক থেকে যাই। 1932 সালে আমরা আগেও আলোচনা করেছিলাম, 2 নম্বর পয়েন্টে আবার যাচ্ছি। 1932 সালে ব্রিটিশ প্রধানমন্ত্রী ম্যাকডোনাল্ড তিনি কি ঘোষণা করেছিলেন? সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি। আমি আগে একটুখানি তোমাদের স্পর্শ করেছিলাম যে ঘোলা জলে মাছ ধরা, অর্থাৎ ভারতীয়দেরকে ছিন্ন ভিন্ন করা পরিকল্পনা ইংরেজরা তো করবেই, তো সেরকমই একটা পরিকল্পনা।
তো সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষিত হয়েছিল এবং সেখানে কি বলা হয়েছিল যে এই সংখ্যালঘু ভিত্তিক বা জাতি ভিত্তিক পৃথক পৃথক নির্বাচনের ব্যবস্থা করা। তাহলে কি হবে, প্রাদেশিক আইনসভা বা কেন্দ্রীয় আইনসভাতে দলিত শ্রেণীর মানুষের থেকেও প্রতিনিধি যাবে, ইসলাম ধর্মের মানুষের কাছ থেকেও প্রতিনিধি যাবে, বা শিখদের কাছ থেকেও প্রতিনিধি, যারা যে ওই সময় যে সংখ্যালঘু মানুষ ছিল তার প্রত্যেকের কাছ থেকে যদি পৃথক পৃথক নির্বাচন হয়ে থাকে তার সবার কাছ থেকেই প্রতিনিধি যাবে এবং সেক্ষেত্রে সবাই তাদের মতো করে দাবি দাওয়া করতে পারে। তো সাম্প্রদায়িক বাটোয়ারা নীতিতে যেটা ঘোষিত হয়েছিল যে পৃথক পৃথক নির্বাচনের মাধ্যমে আইনসভাতে প্রতিনিধি পাঠানো, এই জায়গাতে মহাত্মা গান্ধীর আপত্তি ছিল। তিনি বলছেন না, পৃথক নির্বাচন মণ্ডলীর মাধ্যমে নির্বাচিত হয়ে প্রতিনিধি পাঠানো এটা করা সম্ভব নয়। নির্বাচনে যে কেউ দাঁড়াতে পারে, দলীয় প্রতিনিধি সেও দাঁড়াতে পারে, অন্য কেউ দাঁড়াতে পারে, তারা নির্বাচনে লড়াই করবে এবং সংখ্যাগরিষ্ঠ ব্যক্তির ভোটে নির্বাচিত হয়ে তিনি জনপ্রতিনিধি হিসাবে আইনসভাতে যাবেন। এটা মহাত্মা গান্ধী বলছেন যে সেখানে পৃথক নির্বাচনের ব্যবস্থা এটা করা যাবে না, এটা মানতে পারবো না, এটা মহাত্মা গান্ধী বলছেন। তিনি বলছেন যে কেউ নির্বাচনে দাঁড়াতে পারে, লড়াই করতে পারে, কিন্তু নির্বাচনে লড়াইয়ের পর যিনি সংখ্যাগরিষ্ঠ হবেন তিনি প্রতিনিধি হিসাবে যাবেন। তার পাল্টা উত্তরে আম্বেদকর তিনি কি বলছেন, তিনি বলছেন যে দলিত সম্প্রদায়ের মানুষ তারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে আছে, অর্থাৎ সব জায়গাতেই এই দলিত সম্প্রদায়ের মানুষ তারা সংখ্যালঘুতে পরিণত হয়েছে। সুতরাং মহাত্মা গান্ধীর এই নির্বাচনী পদ্ধতি বা নীতি যদি মেনে নেওয়া হয় তাহলে দেখা যাবে যে ভারতবর্ষের কোনো জায়গা থেকে কোনো দলিত প্রতিনিধি নির্বাচিত হতে পারবে না। সুতরাং মহাত্মা গান্ধীর এই নীতি আম্বেদকর মেনে নিতে পারেননি। বোঝার কি বললাম, আমি আবার বলছি, যখন সাম্প্রদায়িক বাটোয়ারা নীতিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী যখন পৃথক পৃথক নির্বাচনের ব্যবস্থা করেছিলেন, মহাত্মা গান্ধী সেই পৃথক নির্বাচনের ব্যবস্থাটা বা নীতিটা বা রীতিটা মেনে নিতে পারেননি। তিনি বললেন যে না, পৃথক নির্বাচন হবে না, নির্বাচনে যে কেউ লড়াই করতে পারে, সংখ্যাগরিষ্ঠ ব্যক্তি যাকে নির্বাচন করবে, যাকে ভোট দেবে তিনি প্রতিনিধি হিসাবে যাবে। যদি দলিতকে ভোট দেয় তাহলে দলিত লোকটাই প্রতিনিধি হিসাবে যাবে, যদি উচ্চ বর্ণের কাকে ভোট দেয় তাহলে সেই প্রতিনিধি হিসাবে যাবে। আম্বেদকর বলছেন যে না, এই নীতি মানা সম্ভব নয়। তিনি কি বললেন, তিনি বলছেন যে সংখ্যালঘু অর্থাৎ দলিত শ্রেণীর মানুষ তারা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে, কোনো জায়গায় তাদের সংখ্যাগরিষ্ঠতা নেই, ফলে দলিত প্রতিনিধি সেখানে নির্বাচনে লড়াই করলেও সারা ভারতবর্ষ থেকে কোথাও সংখ্যাগরিষ্ঠ কোনো দলিত প্রতিনিধি হতে পারবেন না যদি সংরক্ষণ না থাকে। সংরক্ষণ থাকলে তবেই সেখান থেকে দলিত প্রতিনিধি যেতে পারবে, কিন্তু এরকম অবাধ নির্বাচন হলে দলিত প্রতিনিধি কেউ নির্বাচিত হতে পারবেন না, সেরকম সংখ্যাগরিষ্ঠতা দলিতদের নেই। সুতরাং মহাত্মা গান্ধীর এই নির্বাচন নীতি বা রীতিটা আম্বেদকর মেনে নিলেন না। তারা দুজন দুটো জায়গায় দাঁড়িয়ে রইল। এবারে মহাত্মা গান্ধী আর আম্বেদকরের পাশে কে কে এলেন? আম্বেদকর সাহেবের পাশে এলেন মুসলিম প্রতিনিধিরা, শিখ যারা সংখ্যালঘু, তারা আম্বেদকরের এই কথাটা সমর্থন করলেন যে হ্যাঁ, আম্বেদকর সাহেব ঠিকই বলেছেন। কিন্তু মহাত্মা গান্ধী তিনি কিন্তু মেনে নিতে
পারছেন না। আবার একটা বিতর্ক এলো কি, মহাত্মা গান্ধী বলছেন শেষ পর্যন্ত, মহাত্মা গান্ধী বললেন যে ঠিক আছে, মুসলিম এবং শিখ যারা আছে সেই সংখ্যালঘুদের তাদের একটা সংরক্ষণের ব্যবস্থা করা হবে, তারা পৃথক নির্বাচনের মাধ্যমে তারা প্রতিনিধি পাঠাতে পারবে, কিন্তু দলিত শ্রেণীদের জন্য পৃথক নির্বাচনের নীতি মানা সম্ভব নয়। তিনি এক পরিষ্কার বললেন, তিনি বলছেন যে দলিতরা তো হিন্দু, এরা সংখ্যালঘু নয়। 3 নম্বর পয়েন্ট আমি বললাম, যখন ভোট নিয়ে যখন তর্ক বিতর্ক হচ্ছে তখন আম্বেদকরকে সমর্থন করলেন মুসলিম এবং অন্যান্য যারা সংখ্যালঘু প্রতিনিধি, তারা আম্বেদকরকে সমর্থন করলেন যে হ্যাঁ আম্বেদকর সাহেব যেটা বলেন এটাই সঠিক। শেষ পর্যন্ত মহাত্মা গান্ধী একটু নরম হলেন, নরম হয়ে তিনি অন্যান্য সংখ্যালঘু তাদের পৃথক নির্বাচনের দাবি মেনে নিলেন, কিন্তু দলিতদের পৃথক নির্বাচনের দাবি মানলেন না। এবং তিনি কি বললেন, তিনি বললেন যে দলিত শ্রেণী এরা হিন্দু সম্প্রদায়ের মানুষ, এরা সংখ্যালঘু নয়। এটা মহাত্মা গান্ধী বললেন। তার পাল্টা আম্বেদকর কি বললেন, তার পাল্টা আম্বেদকর বললেন যে আপনি তো বেশ বললেন যে দলিতরা হিন্দু সম্প্রদায়ভুক্ত মানুষ, খুব ভালো কথা। তাহলে দলিতরা যদি হিন্দু সম্প্রদায়ভুক্ত হয় তাহলে হিন্দু, অন্যান্য হিন্দু যারা, তারা সমাজের যে যে অধিকার পায় দলিতরা সেটা পায়নি কেন? দলিতরা যে পায়নি কেন? তিনি নিজে বললেন যে আমি নিজে তার প্রমাণ, আমি সমাজ থেকে অনেক অনাচার সহ্য করেছি সমাজে। কেন? একজন দলিত হওয়ার কারণে আপনি বলছেন হিন্দু। আমরাও তো রিলিজিয়ান হিন্দুই লিখি, কিন্তু হিন্দু হয়ে একজন হিন্দু এইভাবে অত্যাচার করবে আর এই জগতের সব কিছু নিজেদের মতো করে ব্যবহার করবে, আর এই শ্রেণীর মানুষ তারা ব্যবহার করতে পারবে না, কোনো সম্মান পাবে না, মর্যাদা পাবে না, অধিকার পাবে না, আর আপনি বলছেন বড় গলা করে যে না এরা হিন্দু। সুতরাং আম্বেদকর বললেন যে আপনার এই কথা আমি মানতে পারলাম না। দুজনের মধ্যে আবার বিতর্ক। 3 নম্বর পয়েন্ট বললাম। এবার যখন এই রকম অবস্থা এলো যে আম্বেদকর তিনি ওনার সিদ্ধান্তে অটুট যে ব্রিটিশ সরকার দলিতদের জন্য যে সংরক্ষণের ব্যবস্থা করেছে 47টা আসন, সেখানে একমাত্র দলিত প্রতিনিধিই যাবে, তিনি সেই সিদ্ধান্ত অটুট আছেন। তখন মহাত্মা গান্ধী আর কোনো উপায় না পেয়ে তিনি জারবেদা জেলে তিনি অনশনে বসলেন সেপ্টেম্বর 20, 1932। এবং মহাত্মা গান্ধীর এই অনশনে বসাকে কেন্দ্র করেও কিন্তু আম্বেদকর অনেক কটাক্ষ করেছিলেন। তিনি বলেছিলেন যে এটা মহাত্মা গান্ধীর একটা প্র্যাকটিস এবং তিনি এই দলিতদের উপরে চাপ সৃষ্টি করার জন্য এটা করছেন। এবং ওই সময় কিন্তু সারা ভারতবর্ষে একটা বিরাট একটা দাঙ্গা হাঙ্গা শুরু হয়েছিল দলিত এবং উচ্চবর্ণের। যাই হোক সেসব সেটা বলছিলেন। শেষ পর্যন্ত কি হলো? শেষ পর্যন্ত 25শে সেপ্টেম্বর 1932 আম্বেদকর এবং সঙ্গে অনেকে ছিলেন, রাজেন্দ্র প্রসাদ ছিলেন, সাপ্রু ছিলেন, মদন মালব্য ছিলেন, সকলের সঙ্গে এসে মহাত্মা গান্ধীর সঙ্গে দেখা করলেন এবং 1932 সালে পুনা চুক্তি সম্পন্ন হয়। মহাত্মা গান্ধীর সঙ্গে আম্বেদকরের পুনা চুক্তি সম্পন্ন হয় 1932 সালে। সেখানে কি হলো? সেখানে আম্বেদকর পৃথক নির্বাচনের দাবি প্রত্যাখ্যান করলেন এবং মহাত্মা গান্ধী কি করলেন? দলিতদের আসন সংরক্ষণ দ্বিগুণ করলেন। অর্থাৎ ব্রিটিশ সরকার যে 47টা আসন দিয়েছিলেন, মহাত্মা গান্ধী সেটা বাড়িয়ে বললেন 147টা। সরি, আমার ভুল হয়ে গেল। 71টি আসন করেছিল, আগে একটু ভুল বলা হয়ে গেছে।
71টি আসন, মানে সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি অনুযায়ী দলিত শ্রেণীদের সংরক্ষণ করা হয়েছিল 71টি আসন। আর পুনা চুক্তিতে সেটা তার দ্বিগুণ হয়ে গেল, 147টা আসন প্রাদেশিক আইনসভাতে দলিত প্রতিনিধি নির্বাচিত হতে পারবে। আর কেন্দ্রীয় আইনসভাতে 18 জন প্রতিনিধি পাঠাতে পারবে। তাহলে মহাত্মা গান্ধী তিনি অনশন তুলে নিলেন, এটা একটা পয়েন্ট। 4 নম্বর, হরিজন আন্দোলন। আমি এর আগেও ক্লাসে বলেছিলাম যে মহাত্মা গান্ধী দলিতদের, তিনি দলিত বলাটা আপত্তি করেছিলেন। তিনি দলিত শ্রেণীর মানুষদেরকে কী বলেছিলেন? হরিজন, মানে ঈশ্বরের সন্তান। হরিজন শব্দ তিনি ব্যবহার করেছিলেন। তো এরপরে তিনি হরিজন পত্রিকা প্রকাশ করা এবং হরিজন আন্দোলন শুরু করলেন। এই হরিজন আন্দোলন, মহাত্মা গান্ধীর হরিজন আন্দোলনকেও কিন্তু আম্বেদকর সমালোচনা করেছেন। তিনি কি সমালোচনা করলেন? মহাত্মা গান্ধী হরিজন আন্দোলন, সেই আন্দোলনের মূল কি ছিল? যে দলিত শ্রেণীর মানুষদেরকে উন্নতি করতে হবে, তাদেরকে কল্যাণ করতে হবে, এবং সমাজে বিভিন্ন জায়গায় যে মন্দিরে ঢুকতে পারবে না, বিভিন্ন পুকুরে জল খেতে পারবে না, বা পরস্পরের মধ্যে যে অস্পৃশ্যতা সেটাকে দূর করা, এই লক্ষ্যে তিনি আন্দোলন শুরু করেছিলেন। আম্বেদকর সেই আন্দোলনের সমালোচনা করে কি বলেছিলেন? তিনি পাল্টা বললেন যে মন্দিরের দরজা খুলে দিয়ে এই অস্পৃশ্য শ্রেণীর লোকের সঙ্গে বসে ভাত খেয়ে এইভাবে জাতপাত নিয়ে রাজনীতি করে আমাদের দলিত শ্রেণীর কোনো উপকার হবে না, কোনো কল্যাণ হবে না। তিনি বলছেন যে এই জাতপাতের রাজনীতি না করে এই দলিত শ্রেণী মানুষের এই দুরবস্থা থেকে কি করে পরিত্রাণ পাবে তার ব্যবস্থা করতে হবে। এই হচ্ছে 4টে পয়েন্ট। এই 4টে পয়েন্ট, প্রথমে কি বললাম? বর্ণাশ্রম, যেটা মহাত্মা গান্ধী বলছে বর্ণাশ্রম অক্ষুণ্ণ থাক, আম্বেদকর সেটা খণ্ডন করে বলছে যে না, বর্ণাশ্রম থাকা আর এই অস্পৃশ্যতা থাকা একই, কারণ বর্ণাশ্রম থেকেই অস্পৃশ্যতা এসেছে। এইটারই একটা পয়েন্ট। সাম্প্রদায়িক বাটোয়ারা, অর্থাৎ রাজনৈতিক দিক থেকে বলেছিলাম যে আসন সংরক্ষণ, অর্থাৎ ব্রিটিশ প্রধানমন্ত্রীর যে সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি অনুযায়ী যে সংরক্ষণ পাওয়া এবং যে নির্বাচনী ব্যবস্থা করেছিল, সেই নির্বাচনী ব্যবস্থা মহাত্মা গান্ধী মেনে নিতে পারেননি, কিন্তু আম্বেদকর সেটাকেই সমর্থন করেছিলেন। ফলে ওই নির্বাচনে ওখানে পরস্পরের মধ্যে দ্বন্দ্ব। পরবর্তীকালে যখন 3 নম্বর পয়েন্ট বলেছিলাম যে অন্যান্য সংখ্যালঘুদের তিনি পৃথক নির্বাচনের দাবি মেনে নিয়েছিলেন, কিন্তু দলিতদের তিনি মানেননি। দলিতদের তিনি বললেন যে এরা সংখ্যালঘু নয়, এরা হিন্দু। সেই কথাতেই আম্বেদকরের আপত্তি, যে সংখ্যালঘু নয়, এরা হিন্দু যদি হয় তাহলে হিন্দুর দ্বারা এইরকম প্রতারিত কেন? 3 নম্বর প্রশ্ন বলেছিলাম, তর্ক দুজনের মধ্যে। তারপরে তো অনশন, তারপরে যেটা বললাম, এবং 71টা ইংরেজরা সংরক্ষণ দিয়েছিল, তার দ্বিগুণ 147টা মহাত্মা গান্ধী দিয়েছিলেন। আম্বেদকর পৃথক নির্বাচনের দাবি তুলে নিয়েছিলেন, একটা আপোষ হয়েছিল। 4 নম্বর পয়েন্ট কি বলেছিলাম? হরিজন আন্দোলন। অর্থাৎ এরপরে তিনি তো মানে অনেক কিছু রয়েছে, সব কিছু এখানে তো বলা সম্ভব নয়, অনেক কিছু আছে। তারপরে তিনি হরিজন নিয়ে মাথা মানে ঘামাতে শুরু করলেন, হরিজন পত্রিকা প্রকাশ করলেন, এদের জন্য আন্দোলন শুরু করলেন। আর তিনি নতুন করে জোশ, মানে শক্তি পেয়ে গেলেন আর কি, জোশ যাকে বলে। কেন পেয়েছেন তাহলে সে আলাদা বিষয়। তো তিনি জোশ পেয়ে গেলেন, ফলে এদেরকে উন্নতি করার জন্য তিনি আন্দোলন শুরু করেছেন। আর সেই লোক দেখানো আন্দোলন কিন্তু আম্বেদকর সমালোচনা করেছেন। ওটা ছিল লোক দেখানো আন্দোলন। তিনি ধিক্কার জানিয়েছিলেন যে ওই
দুজন লোকের সঙ্গে মিশে সেখানে বসে খাবার খাওয়া, কয়েকটা মন্দিরের দরজা খুলে দেওয়া, তাতে কিন্তু এই দলিতদের উন্নতি হবে না। অতএব জাত পাতের রাজনীতি ছুড়ে ফেলে দিন, এই শ্রেণীর মানুষের সত্যিকারের কী করে ডেভেলপ করা যায় তার কথা ভাবুন। এই হচ্ছে মহাত্মা গান্ধীর সঙ্গে দলিত বিষয়কে কেন্দ্র করে আম্বেদকরের মধ্যে বিতর্ক। এই 4টে পয়েন্ট আমি বললাম, আর বাকি তোমার দেখবে যদি পাও তো ভালো।